রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের মিসাইল হামলায় সৌদি আরবে ধ্বংস যুক্তরাষ্ট্রের 5 সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত 6 আমেরিকান সেনা। হরমুজ প্রণালী দখলের ঘোষণা যুক্তরাষ্ট্রের। জাপান থেকে আসছে 5,000 মেরিন সেনা। মোস্তফা খামেনি সহ 10 শীর্ষ ইরানি কর্মকর্তাকে হত্যার জন্য $10 কোটি পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের। ওমানে ইরানের ড্রোন হামলায় নিহত 2 ভারতীয়। আজ রাতে ইরানে ভয়ঙ্কর হামলার ঘোষণা ওয়াশিংটনের। গোটা মধ্যপ্রাচ্য জুড়ে জলে, স্থলে ও আকাশে সর্বত্র তীব্র আকারে ছড়িয়ে পড়েছে ইরান যুদ্ধ। সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় ধ্বংস হয়েছে যুক্তরাষ্ট্রের 5টি রিফুয়েলিং ট্যাঙ্কার। এগুলো বোয়িং KC-135 সামরিক বিমান। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে মোতায়েন থাকা অবস্থায় এগুলো ইরানের মিসাইল হামলার শিকার হয়। সৌদি আরবের কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার এই খবর প্রকাশ করেছে পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন। এরপর শুক্রবার ভোররাতে ইরাকে বিধ্বস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান। এটিও KC-135। এটি একটি এরিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কার। বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছে বিমানে থাকা পাইলট, কো-পাইলট সহ 6 আমেরিকান সেনার সকলে। ইরাকের ইরানপন্থী মিলিশিয়া বাহিনী বিমানটি ভূপাতিত করার দাবি করেছে। তবে যুক্তরাষ্ট্র আর্মির সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, ফ্রেন্ডলি ফায়ার বা প্রতিপক্ষের হামলায় বিমানটি বিধ্বস্ত হয়নি, তবে বিধ্বস্তের কারণও উল্লেখ করেনি যুক্তরাষ্ট্র আর্মি। সেন্টকমের বিবৃতিতে বলা হয়েছে, একই দিন আরও একটি KC-135 বিমান দুর্ঘটনার কবলে পড়ে, তবে সেটি ইসরায়েলের জরুরি অবতরণে সক্ষম হয়েছে। বোয়িং KC-135 বিশ্বের সবচেয়ে 6টি পুরনো বিমানের একটি, যা টানা 60 বছর ধরে সার্ভিসে যুক্ত। 1957 সালে এই বিমান সার্ভিসে যুক্ত হয় এবং এখনও যুক্তরাষ্ট্রে 376টি KC-135 সার্ভিসে যুক্ত। এটি বিশ্বের সবচেয়ে বড় এরিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কার বহর। KC-135 বর্তমানে বিশ্বের 3য় বৃহত্তম এরিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কার। একটি KC-135 34,000 গ্যালন জেট ফুয়েল পরিবহন করতে পারে। KC-135 নির্মাণ করা হয়েছে দূরপাল্লার বা কৌশলগত বোমারু বিমানকে আকাশে জ্বালানি সরবরাহের জন্য। যুক্তরাষ্ট্রের কাছে বর্তমানে 3টি কৌশলগত বোমারু বিমান রয়েছে। এগুলো হলো B-52, B-1, ল্যান্সার ও B-2 স্পিরিট। এসব বিমান টানা কয়েকদিন পর্যন্ত আকাশে অবস্থান করতে পারে। এসব বিমান টানা কয়েকদিন আকাশে অবস্থানের সময় বা দূরপাল্লার মিশন পরিচালনায় আকাশে জ্বালানি সরবরাহ করে KC-135। ভিয়েতনাম যুদ্ধে এবং 1991 সালে ইরাক অভিযানে B-52 বোমারু বিমানকে আকাশে জ্বালানি সরবরাহ করে KC-135। তাছাড়া ফাইটার জেটকেও আকাশে জ্বালানি সরবরাহ করে KC-135। ফলে ফাইটার জেট অনেক দূরের অঞ্চলে বোমা হামলা চালিয়ে আবার ফিরে আসতে পারে। হরমুজ প্রণালী দখলের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শীঘ্র আমাদের মেরিন সেনাদের পাহারায় হরমুজ প্রণালী থেকে তেল ট্যাঙ্কার পরিবহন করা হবে। এ লক্ষ্যে জাপান থেকে 5,000 মেরিন সেনা আনা হচ্ছে পারস্য উপসাগরে। হরমুজ প্রণালী নিয়ে ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার পর নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ইরান বলেছে, চীন, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের জন্য নির্ধারিত কিছু জ্বালানি বাহী ট্যাঙ্কার তারা হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি দেবে। ভারত দাবি করেছে, তাদের LPG বোঝাই 2টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি দিয়েছে ইরান। এই অবস্থায় ট্রাম্পও ঘোষণা দিয়েছেন, তারা তাদের মেরিন সেনাদের পাহারায় হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি ট্যাঙ্কার পরিবহন করার ব্যবস্থা করা হবে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 20 থেকে 30% জ্বালানি তেল এবং প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়। পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ এই প্রণালীর 2 দিকে ইরানের ভূখণ্ড থাকায় এটি ইরানের নিয়ন্ত্রণে। যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে পারস্য উপসাগরে অবস্থিত ইরানের খার্ক দ্বীপে। এই হামলা বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সেখানে অবস্থিত সব সামরিক অবকাঠামো ধ্বংস করা হয়েছে। ট্রাম্প বলেছেন, ইরান যদি হরমুজ প্রণালী দিয়ে তাদের মিত্র দেশের তেল পরিবহনে বাধা দেয়, তাহলে খার্ক দ্বীপের সমস্ত জ্বালানি অবকাঠামো সহ পুরো দ্বীপ মুছে ফেলা হবে। খার্ক দ্বীপ ইরানের প্রধান জ্বালানি কেন্দ্র। ইরান তাদের 90% অপরিশোধিত জ্বালানি রপ্তানি করে এই দ্বীপের মাধ্যমে। অপরদিকে ইরান ও ইসরায়েল শুক্রবার পাল্টাপাল্টি তীব্র হামলা চালিয়েছে। ইসরায়েল হামলা চালিয়েছে তেহরান সহ ইরানের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায়। ইরানের মিসাইল হামলায় কেন্দ্রীয় ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় ব্যাপক ধ্বংসের কয়েকটি ভিডিও প্রকাশিত হয়েছে আল জাজিরায়। শুক্রবার ইসরায়েলের হামলার সময় অংশ নেয় লেবাননের মিলিশিয়া বাহিনী হিজবুল্লাহ। হিজবুল্লাহ চেয়ারম্যান নাইম কাসিম শুক্রবার বলেছেন, তারা ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত।
ইরানের নবনির্বাচিত সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা খামেনিকে হত্যার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এজন্য পুরস্কার হিসেবে তার মাথার মূল্য ঘোষণা করা হয়েছে $1 কোটি। যে কেউ তার সন্ধান দেবে তাকে যুক্তরাষ্ট্র এই পরিমাণ অর্থ দেবে। কেবল মোস্তফা খামেনি নয়, ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি সহ সব শীর্ষ নেতাদেরও হত্যার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রত্যেকেরই মাথার মূল্য ঘোষণা করা হয়েছে $1 কোটি করে। ইরানের বিপ্লবী রক্ষা বাহিনী IRGCর শীর্ষস্থানীয় কয়েকজন কমান্ডার সহ মোট 10 জনকে হত্যার তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। 28 ফেব্রুয়ারি হামলার প্রথম দিনে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি সহ শীর্ষস্থানীয় ইরানের কয়েকজনকে হত্যা করে যুক্তরাষ্ট্র ইসরায়েল। এরপর মোস্তফা খামেনি নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের পর তাকে প্রকাশ্যে দেখা যায়নি, প্রচারিত হয়নি তার নতুন কোনো ভিডিও। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ উভয় বলেছেন 28 ফেব্রুয়ারি হামলায় মোস্তফা খামেনি গুরুতর আহত অথবা পঙ্গুত্ব বরণ করেছেন। তিনি হামলা থেকে হয়তো কোনো মতে বেঁচে গেছেন, কিন্তু তিনি গুরুতর আহত হয়েছেন। এদিকে শুক্রবার ইরানে আল কুদস দিবসের সমাবেশ স্থলে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে দেখা গেছে তিনি তেহরানের রাস্তায় কোনো ধরনের নিরাপত্তা কর্মকর্তা ও প্রোটোকল ছাড়া একা রাস্তায় হাঁটছেন ও সাধারণ মানুষের সাথে কথা বলছেন। আরেকটি ভিডিওতে দেখা গেছে তিনি মোটরসাইকেলের পেছনে বসে আল কুদস দিবসের সমাবেশে অংশ নিচ্ছেন সাধারণ মানুষের মতো। আমেরিকান যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন আজ শনিবার রাতে ইরানের সর্বোচ্চ সংখ্যক হামলা চালানো হতে পারে। শুক্রবার ভার্জিনিয়ার আর্লিংটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। পিট হেগসেথ বলেন, আজকের দিনটি ইরান ও রাজধানী তেহরানের আকাশে যুক্তরাষ্ট্রের হামলার দিক থেকে সবচেয়ে বড় দিন হতে পারে। তার দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে এখন পর্যন্ত ইরানের প্রায় 15,000 লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তিনি এসব হামলাকে একটি বড় অর্জন হিসেবে উল্লেখ করে বলেন, ইরানের গুরুত্বপূর্ণ সামরিক সক্ষমতা ধ্বংস করার পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্র এগিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আগামী সপ্তাহে ইরানের বিরুদ্ধে কঠোর হামলার হুমকি দিয়েছেন। বিবিসি প্রকাশিত খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নতুন করে 2,500 মেরিন সেনা ও 10,000 ড্রোন ইন্টারসেপ্টর মোতায়েন করতে যাচ্ছে। ওমানে ইরানের ড্রোন হামলায় নিহত হয়েছেন 2 ভারতীয় নাগরিক। ওমানের রাজধানী মাস্কাট থেকে 200 কিলোমিটার দূরে সোহার শহরে শিল্পাঞ্চলে ইরানের হামলায় এই 2 ভারতীয় নিহত হন। হামলায় আরও 10 জন আহত হয়েছেন বলে জানিয়েছে নয়াদিল্লি। আহতদের মধ্যে 5 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে, তবে বাকি 5 জনের অবস্থা আশঙ্কাজনক। এর আগে হরমুজ প্রণালীতে ভারতীয় তেল ট্যাঙ্কারে ইরানের হামলার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল পাকিস্তানের মতো ইরানের বিরুদ্ধেও হামলার হুমকি দেন। জয়সওয়াল বলেন, আমরা যদি নিশ্চিত হই ইরান আমাদের ট্যাঙ্কারে হামলা করেছে, তাহলে আমরা পাকিস্তানের চাইতেও তাদের বিরুদ্ধে কঠোর জবাব দেব। ইরানের এই হামলাকে সন্ত্রাসী হামলা আখ্যায়িত করে জয়সওয়াল বলেন, আমরা ইরানের এই ধরনের আগ্রাসন মেনে নেব না। তবে এই হুমকির পরই ভারত আবার ইরানের কাছে কাতর অনুরোধ জানায় হরমুজ প্রণালী দিয়ে তাদের জ্বালানি পরিবহনের। ইরান তাদেরকে সীমিত অনুমতি দিয়েছে। এক্ষেত্রে ইরান যুদ্ধের প্রভাবে ভারতের বিভিন্ন রাজ্যে এলপিজি গ্যাসের জন্য হাহাকার চলছে। একই সঙ্গে লন্ডভন্ড হওয়ার পথে মধ্যপ্রাচ্য থেকে দেশটির বছরে $50 বিলিয়ন প্রবাসী আয়। ইতোমধ্যে প্রায় 1 লাখ ভারতীয় প্রবাসী দেশে ফিরেছে, আর অনেকে ফেরার অপেক্ষায়। অনেকে সেখানে থাকলেও যুদ্ধের কারণে আয় রোজগার বন্ধ। ভারত কয়েক দশক ধরে মেনে চলা তার তথাকথিত কৌশলগত স্বায়ত্তশাসনের জন্য সুনাম অর্জন করেছে। এই নীতির মাধ্যমে ইসরায়েল, ইরান এবং উপসাগরীয় আমির ও শেখদের সঙ্গে সমান্তরাল সম্পর্ক বজায় রেখে তাদের দ্বন্দ্বে জড়িয়ে পড়া এড়িয়ে চলেছে। কিন্তু সেই সাবধানে নির্মিত ভবনটি কয়েকদিনের মধ্যেই ভেঙে পড়েছে। ইরানের মার্কিন ইসরায়েলি আগ্রাসন মধ্যপ্রাচ্যের সব হিসাব নিকাশ বদলে দিয়েছে। এই পরিবর্তনের সময় ভারত নিজের কর্মকাণ্ডের মাধ্যমে তার অবস্থানকে নিজেই দুর্বল করে তুলেছে। সবার কাছে ভারত হয়ে উঠেছে সুবিধাবাদী এক অবিশ্বস্ত দেশ। ভারত সুবিধার জন্য তার দীর্ঘদিনের মিত্র দেশ ইরানের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এশিয়া টাইমসের বিশ্লেষণের ভিত্তিতে প্রায় 1 কোটি ভারতীয় প্রবাসী উপসাগরীয় অঞ্চলে কাজ করেন। তাদের পাঠানো রেমিটেন্স ভারতের বৈদেশিক মুদ্রা রিজার্ভ সমৃদ্ধ করে। ভারতের অপরিশোধিত তেলে 2/3 পরিবহন করা হয় ইরান নিয়ন্ত্রিত হরমুজ প্রণালী দিয়ে। ইরান সংকটে নয়াদিল্লির উচিত ছিল কূটনৈতিক প্রচেষ্টার কেন্দ্রবিন্দু হয়ে ওঠা, কিন্তু এর পরিবর্তে অসময়ে ইসরায়েল সফর, ইরান নিয়ে নীরবতা এবং দেশটির প্রতিপক্ষের সঙ্গে দৃশ্যমান সম্পর্কের মাধ্যমে ভারত নিজের গুরুত্ব কমিয়ে ফেলেছে।
মার্কিন ও ইসরায়েলি যুদ্ধ বিমান ইরানি লক্ষ্যবস্তুতে আঘাত হানার মাত্র 48 ঘন্টা আগে নরেন্দ্র মোদী ইসরায়েল সফরে যান। এই সফরের সময় ছিল ভারতের কূটনৈতিক ভুল। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি অবশ্য বলেছেন, এই সফরের লক্ষ্য ছিল ইরান ও ইসরায়েলের মধ্যে নীতিগত সমদূরত্ব বজায় রেখে ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করা। কিন্তু কূটনৈতিক সময় হলো গুরুত্বপূর্ণ। এক পক্ষের উপর আক্রমণের প্রাক্কালে তার প্রতিপক্ষ দেশ সফর কোনোভাবেই সমদূরত্ব নয়। আন্তর্জাতিক মিডিয়া ব্লুমবার্গ মোদির এই সফরকে সন্দেহজনক এবং কূটনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ বলে অভিহিত করেছে। অন্যদিকে একজন ইসরায়েলি সাংবাদিক নেতানিয়াহু নির্বাচনী প্রচারের জন্য মোদির ভূমিকাকে সস্তা বিজ্ঞাপন হিসেবে বর্ণনা করেছেন। ভারতের বিরোধী দলগুলো মোদির এই সফরকে সর্বোচ্চ নৈতিক কাপুরুষতা বলে অভিযুক্ত করেছেন। অন্যদিকে সরকারি সমর্থকরা বলছেন, মোদির সফরের আগেই ওই হামলা চালানোর পরিকল্পনা করা হয়েছিল। এই যুক্তি দিয়ে তারা ইসরায়েল সফর নিয়ে জটিলতা থেকে মোদিকে মুক্ত করতে চান। এরপরে নীরবতা আরও ভয়াবহ। আমেরিকা ও ইসরায়েল যখন ইরানে হামলা শুরু করে এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শত শত লোককে হত্যা করে, তখন মোদি সরকার এ নিয়ে নীরব ছিল। অন্যদিকে ইরান যখন উপসাগরীয় দেশগুলোই মার্কিন ঘাঁটিতে হামলা করে, তখন মোদি তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে এই হামলার নিন্দা জানান। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, পরিস্থিতি প্রচণ্ড উদ্বেগের জন্ম দিয়েছে, কিন্তু উদ্বেগ যেমন কোনো পররাষ্ট্রনীতি নয়, তেমনি কোনো স্পষ্ট অবস্থানও নয়। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এই অবস্থানকে নিরপেক্ষতা নয়, বরং ভারতের ভারসাম্যপূর্ণ অবস্থানের সঙ্গে গুরুতর বিশ্বাসঘাতকতা বলে বর্ণনা করেছেন। ভারত একসময় জোট নিরপেক্ষতার পক্ষে ছিল, কিন্তু যখন ইরানের মতো একটি সার্বভৌম রাষ্ট্রের নেতাকে হত্যা করে জাতিসংঘ সনদ লঙ্ঘন করা হয়, তখন ভারত টু শব্দটিও করেনি। ভারতের এই অবস্থানের বড় শিকার হতে পারে ইরানের চাবাহার বন্দর, যে বন্দরটি ইরানের সঙ্গে ভারতের সম্পর্কের মুকুট হিসেবে স্থান করে নিয়েছিল। বছরের পর বছর ধরে ভারত এই বন্দরটিকে একটি কৌশলগত সম্পদ হিসেবে গড়ে তুলেছে। পাকিস্তানকে পাশ কাটিয়ে মধ্য এশিয়ার প্রবেশদ্বার এই বন্দর। চীনের হাতে থাকা পাকিস্তানের গোয়াদার বন্দরের বিপরীতে এবং আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডোরের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হল ইরানের চাবাহার বন্দর। ভারত চাবাহার বন্দরে $1 বিলিয়ন বেশি বিনিয়োগ করে এই আশায় যে ইরান ভারতের একটি নির্ভরযোগ্য অংশীদার হয়ে থাকবে। কিন্তু আজ ইরান ভারতকে তার শত্রুদের সঙ্গে জোটবদ্ধ হতে দেখেছে। ফলে ইরানে ভারতের এই প্রকল্পগুলো এখন হুমকির মুখে পড়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ইরান সংঘাত পরবর্তী সময়ে চাবাহার বন্দর জিম্মি হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে। নয়াদিল্লির কর্মকর্তারা এখন উদ্বেগ প্রকাশ করছেন, ইরানের যে কোনো নতুন নেতৃত্ব প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত দেশগুলোর সঙ্গে স্বাক্ষরিত সব চুক্তি পর্যালোচনা করবে। ভারত এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছে যিনি যুদ্ধের প্রেক্ষালে ইসরায়েল সফর করেন এবং মার্কিন ইসরায়েলি বোমায় নিহত ইরানি স্কুল ছাত্রীদের সম্পর্কে একটি শব্দও তিনি উচ্চারণ করেননি। ভারতের নিন্দার ক্ষেত্রেও দ্বৈতনীতি দৃষ্টিকটু। মোদি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় উপসাগরীয় দেশগুলোয় ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়ে আমিরাতের পাশে থাকার কথা জানান। তিনি নেতানিয়াহুকে ফোন করে ভারতের উদ্বেগের কথা জানিয়েছেন এবং দ্রুত শত্রুতা বন্ধ করার আহ্বান জানান। আমিরাত ও ইসরায়েলি নেতাদের সাথে কথা বললেও মোদি ইরানের নেতাদের কাছে ফোন করেননি। ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য কোনো উদ্বেগও প্রকাশ করেননি। হামলায় নিহত আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ খামেনির জন্য কোনো শব্দ নেই মোদি ও ভারতের পক্ষ থেকে। এই অসামঞ্জস্য কারও নজর এড়ায়নি। 1994 সালে যখন পশ্চিমা বিশ্ব কাশ্মীর নিয়ে ভারতের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব সমর্থন করে, তখন প্রধানমন্ত্রী PV নরসিংহ রাও তার পররাষ্ট্রমন্ত্রীকে তেহরানে পাঠান। ইরানের প্রেসিডেন্ট ইসলামী সহযোগিতার সংস্থার পদক্ষেপকে বাধা দেন এবং এতে কাশ্মীরকে আন্তর্জাতিকীকরণের পাকিস্তানের শেষ চেষ্টা ব্যর্থ হয়। ভারতের সেই বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে বলে অভিযোগ করেন এক কংগ্রেস নেতা। ইরানে আগ্রাসনের পর ভারতের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা ছিল আন্তর্জাতিক জলসীমায় ইরানের ফ্রিগেট ডুবিয়ে দেওয়ার ষড়যন্ত্রে যুক্ত থাকা। ভারতের বিশেষ আমন্ত্রণে বঙ্গোপসাগরে একটি নৌমহড়ায় অংশ নিতে এসেছিল জাহাজটি। মহড়া শেষে যখন জাহাজটি ইরানের উদ্দেশ্যে যাত্রা করে, তখন সেই তথ্য ইসরায়েলকে জানিয়ে দেয় ভারত। এই তথ্য ভারতের চিফ অফ আর্মি স্টাফ উপেন্দ্র ত্রিবেদী নিজে জানিয়েছেন। এরপর মার্কিন একটি সাবমেরিন থেকে টর্পেডো দিয়ে জাহাজটি ডুবিয়ে
থামিয়ে দেয়া হয়। জাহাজের নাবিকরা যখন পবিত্র রমজানে ইফতারের প্রস্তুতি নিচ্ছিল সে সময় জাহাজটিতে আঘাত করা হয়। এতে 140 জন নাবিক মারা যান। ইরানের সরকার নিশ্চয়ই এই বিশ্বাসঘাতকতা কখনোই ভুলবে না। মোদী সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, উপসাগরে আমাদের জনগণ, তেল বাণিজ্য এবং বৃহত্তর নিরাপত্তা স্বার্থ ঝুঁকির মুখে। এই মুহূর্তে উপসাগরীয় দেশগুলো ইরানি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র আক্রমণের শিকার। এ কারণে তারা এসব দেশের প্রতি সহানুভূতি প্রকাশ করছে। কিন্তু একটি স্বাধীন দেশে আগ্রাসন চালিয়ে শীর্ষ নেতাদের হত্যার পর নিরাপত্তা পালন করে ভারত স্পষ্টভাবে একটি পক্ষ নিয়েছে। মোদী সরকার ভারতকে উদীয়মান বড় শক্তি হিসেবে তুলে ধরতে বিপুল অর্থ বিনিয়োগ করছে। ভারতের মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদনগুলো থেকে জানা যায়, ভারতই একমাত্র শক্তি যার সামগ্রিক প্রভাব ক্রমাগত প্রসারিত হচ্ছে। তবে আত্মপ্রচার এবং উদীয়মান শক্তির বর্ণনায় বাস্তবতার মধ্যে বড় ব্যবধান রয়েছে। বৃহৎ শক্তিগুলো ঘটনা ঘটায় এবং ভূ রাজনীতি নিয়ন্ত্রণ করে। হামলার আগে তাদের সঙ্গে পরামর্শ করা হয়, তারা সব পক্ষের সঙ্গে কথা বলতে পারে। কিন্তু ভারত এই বৈশিষ্ট্যগুলোর কোনোটি ধারণ করে না। উপসাগরীয় অঞ্চলে অবস্থিত ভারতীয় প্রবাসীরা অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি। বর্তমানে ভারতের জ্বালানি সরবরাহ ঝুঁকিপূর্ণ, সংযোগ প্রকল্পগুলো ঝুঁকির মধ্যে এবং এই মুহূর্তে ভারতের কণ্ঠস্বরের কোনো গুরুত্ব নেই, কারণ সবাই জানে যে ভারত কোন দিকে অবস্থান নিয়েছে। বিশ্লেষকরা মনে করেন, এই যুদ্ধে যে পক্ষই জয়ী হোক না কেন ভারত হেরে যাবে। যদি ইরান এবং তার মিত্র চীন, রাশিয়া শক্তিশালী হয়ে ওঠে, তাহলে ভারত নিয়ে নতুন করে ভাবতে হবে তেহরানকে। চীন ইতিমধ্যেই ইরানের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। যে কোনো নতুন ইরানি নেতৃত্ব চীনা বিনিয়োগের উপর আরও বেশি নির্ভরশীল হওয়ার সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যদি জয়ী হয়, তাহলে তারা ভারতের জন্য নয়, বরং তাদের স্বার্থ অনুসারে অঞ্চলটিকে পুনর্গঠন করবে। নয়াদিল্লির ভূমিকা সম্পর্কে ওয়াশিংটন ইতিমধ্যেই তাদের দৃষ্টিভঙ্গির ইঙ্গিত দিয়েছে, আর তা হচ্ছে তাদের কাছে ভারত জুনিয়র অংশীদার মাত্র, এর বেশি কিছু নয়। কোয়াড থেকে I2U2, IMEC সব কিছুতেই ভারত নেতৃত্বের পদে নয়, বরং সহায়ক ভূমিকায় স্থান দেওয়া হয়েছে। ভারতের সাবেক সেনাপ্রধান বেদ মালিক মনে করেন, ভারত প্রকাশ্য কোনো পক্ষ নেয়নি। ভারতের জাতীয় স্বার্থ অবশ্যই যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের সঙ্গে বেশি সম্পর্কিত। সুতরাং তাদের প্রতি ঝোঁক ভারতের স্পষ্ট হয়ে উঠছে। বাস্তবতা হচ্ছে, ভারত কোনো বড় শক্তি নয়, এমনকি মধ্যম শক্তিও নয়। ভারত মধ্যপ্রাচ্যে বর্তমানে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে এবং মোদির নেতৃত্বাধীন ভারত এটাই অর্জন করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মার্কিন বাহিনী ইরানের দক্ষিণ পশ্চিম উপকূলের কাছে অবস্থিত কৌশলগত খার্ক আইল্যান্ডে ইরানি সামরিক লক্ষ্যবস্তুতে ব্যাপক বিমান হামলা চালিয়ে সেগুলো সম্পূর্ণ ধ্বংস করেছে। ট্রাম্প তার বক্তব্যে বলেন, মার্কিন সেন্ট্রাল কমান্ডের পরিচালিত এই হামলায় দ্বীপটির সামরিক স্থাপনা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, নৌঘাঁটি এবং সংশ্লিষ্ট অবকাঠামো লক্ষ্য করে আঘাত হানা হয়। তবে আপাতত দ্বীপটির তেল রপ্তানি অবকাঠামো অক্ষত রাখা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। ট্রাম্প আরও সতর্ক করে বলেন, যদি ইরান বা অন্য কোনো পক্ষ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করে, তাহলে খার্ক দ্বীপের তেল স্থাপনাও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। এই হুমকি আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে, কারণ খার্ক দ্বীপ থেকেই ইরানের প্রায় 90% অপরিশোধিত তেল রপ্তানি হয়। বিশ্লেষকদের মতে, এই অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে বৈশ্বিক তেলের দামে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে। ইরান ইতোমধ্যে জানিয়েছে, তাদের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা হলে আঞ্চলিক মার্কিন মিত্রদের জ্বালানি স্থাপনাগুলোর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। ফলে উপসাগরীয় অঞ্চলে সামরিক উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, খার্ক দ্বীপকে কেন্দ্র করে পরিস্থিতি আরও জটিল হলে তা শুধু আঞ্চলিক নিরাপত্তাই নয়, বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থাকেও গভীরভাবে প্রভাবিত করতে পারে। কুদস দিবস উপলক্ষে তেহরানের রাজপথে হাজারো মানুষ নেমে এসে ফিলিস্তিনের প্রতি সংহতি এবং চলমান যুদ্ধ পরিস্থিতিতে দেশের প্রতি সমর্থন জানিয়েছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন সড়ক ও চত্বরে অনুষ্ঠিত এই বিশাল সমাবেশে অংশগ্রহণকারীরা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার নিন্দা জানান এবং জাতীয় প্রতিরোধ অব্যাহত রাখার আহ্বান তোলেন। বিক্ষোভ চলাকালে ফেরদৌস স্কোয়ারের কাছে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে অন্তত একজন নিহত হন বলে রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে। পরে প্রেস টিভি জানায়, যুক্তরাষ্ট্র ইসরায়েলি বিমান হামলায় ছিটকে আসা ধাতব টুকরায় এক নারী নিহত হয়েছেন। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত না হলেও এর আগে ওই এলাকা খালি করার হুমকি দিয়েছিল ইসরায়েল। সমাবেশে উপস্থিত মানুষজন বলেন, বোমা হামলা বা
প্রাণহানিতে তারা ভীত নন, বরং দেশের পাশে দাঁড়ানোই এখন তাদের প্রধান দায়িত্ব। একজন নারী বিক্ষোভকারী বলেন, আমাদের হত্যা করে তারা ভয় দেখাতে চায়, কিন্তু আমরা দেশের পাশে থাকব। আরেকজন অংশগ্রহণকারী বলেন, অন্যায় ও দমন পীড়নের দেওয়াল ভেঙে ফেলা সম্ভব, ইরান তা প্রমাণ করছে। সমাবেশে মাসুদ পেজিশকিয়ানকেও দেখা যায়, তার সঙ্গে ছিলেন আলী লারিজানি সহ শীর্ষ কর্মকর্তারা। এর আগের দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে পেজিশকিয়ান জনগণকে আরও বড় সংখ্যায় রাজপথে নামার আহ্বান জানান। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটিতে 1444 জন নিহত এবং 18,551 জন আহত হয়েছে। একই দিন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC জানায়, তারা হিজবুল্লাহর সমন্বয়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। খাতাম আল আম্বিয়া হেডকোয়ার্টার্স এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের গুরুত্বপূর্ণ বন্দর, জ্বালানি অবকাঠামো কিংবা তেল গ্যাস স্থাপনাগুলোর ওপর সামান্যতম হামলাও হলে পুরো অঞ্চলের জ্বালানি নিরাপত্তা ভয়াবহ সংকটে পড়বে এবং এর প্রতিক্রিয়ায় আঞ্চলিক তেল ও গ্যাস স্থাপনাগুলো আগুনে জ্বলে উঠতে পারে। সামরিক সদর দপ্তরটি স্পষ্টভাবে জানিয়েছে, আক্রমণকারী সরকার ও তাদের সব মিত্রশক্তিকে লক্ষ্য করেই এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী ইরানের জ্বালানি অবকাঠামো বা বন্দর এলাকায় যে কোনো সীমিত আক্রমণও ব্যাপক ও ধ্বংসাত্মক পাল্টা জবাব ডেকে আনবে। বিবৃতির শুরুতে পবিত্র কোরআন থেকে সূরা আল বাকারার আয়াত উদ্ধৃত করে বলা হয়, যে তোমাদের উপর সীমা লঙ্ঘন করে তোমরাও তার উপর একইভাবে প্রতিঘাত করো, তবে আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো আল্লাহ মুত্তাকিদের সঙ্গে আছেন। এই উদ্ধৃতির মাধ্যমে ইরান তাদের প্রতিরক্ষামূলক অবস্থানকে ধর্মীয় ও নৈতিক ভিত্তিতে ব্যাখ্যা করার চেষ্টা করেছে। বিবৃতিতে আরও বলা হয়, যদি ইরানের জ্বালানি খাত লক্ষ্য করে কোনো আগ্রাসন চালানো হয়, তবে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের স্বার্থ সংশ্লিষ্ট পুরো অঞ্চলের তেল ও গ্যাস অবকাঠামো ধ্বংসের মুখে পড়বে। শেষাংশে সামরিক সদর দপ্তরটি আল্লাহর সাহায্যের প্রতি আস্থা প্রকাশ করে জানায়, বিজয় একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে, তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 সামনে রেখে ইরানের জাতীয় ফুটবল দলকে নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, ইরান দল বিশ্বকাপে অংশ নিতে স্বাগত, তবে বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে তাদের উপস্থিতি উপযুক্ত হবে না এবং নিজেদের জীবন ও নিরাপত্তার জন্য না আসাই ভালো। এর কয়েকদিন আগেই জিয়ানি ইনফান্তিনো জানিয়েছিলেন, ট্রাম্প তাকে আশ্বস্ত করেছেন যে ইরান দল যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ম্যাচগুলোতে অংশ নিতে পারবে। তবে ট্রাম্পের নতুন মন্তব্যের পর বিষয়টি আবারও অনিশ্চয়তায় পড়েছে। ইরানের ক্রীড়ামন্ত্রী আহমেদ দনিয়ামালি প্রতিক্রিয়ায় বলেছেন, বর্তমান যুদ্ধাবস্থায় এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরানের পক্ষে নিরাপদে দল পাঠানো সম্ভব নয়। তার ভাষায়, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে সরকার পুনর্বিবেচনা করছে। একই সময় ইরানের ফুটবল ফেডারেশনও জানিয়েছে, কোনো দেশের রাজনৈতিক অবস্থান আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণের অধিকার নির্ধারণ করতে পারে না এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেবে একমাত্র ফিফা। বিশ্বকাপের গ্রুপ পর্বে ইরানের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রেই নির্ধারিত রয়েছে, লস অ্যাঞ্জেলেসে 2টি এবং সিয়াটলে 1টি ম্যাচ। ফলে রাজনৈতিক উত্তেজনা, ভিসা জটিলতা ও নিরাপত্তা প্রশ্ন এখন বড় আলোচ্য বিষয় হয়ে উঠেছে। আন্তর্জাতিক ক্রীড়া মহলে আশঙ্কা করা হচ্ছে, পরিস্থিতি আরও জটিল হলে বিশ্বকাপের আগে নতুন কূটনৈতিক সংকট তৈরি হতে পারে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC শুক্রবার জানিয়েছে, তারা অপারেশন ট্রু প্রমিস 4 এর 44তম ধাপ বাস্তবায়ন করেছে, যার আওতায় ইসরায়েল অধিকৃত বিভিন্ন সামরিক স্থাপনা এবং পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। সংস্থাটির বিবৃতিতে বলা হয়, এই অভিযান পরিচালিত হয়েছে প্রতিরোধ অক্ষের গুরুত্বপূর্ণ নেতাদের স্মরণে, যাদের মধ্যে রয়েছেন কাসেম সোলাইমানি, হাসান নাসরাল্লাহ, ইসমাইল হানিয়া এবং ইয়াহিয়া রমজানের 23তম রাতকে কেন্দ্র করে শুরু হওয়া এই অভিযানে উত্তর ইসরায়েলের কিরিয়াত শমনা, হাইফা এবং হাদেরা এলাকায় একাধিক আঘাত হানার দাবি করা হয়েছে। IRGC জানায়, হামলায় খোররাম শহর মিসাইল, খেইবার শেকান ফাত্তা মিসাইল, ইমাদ মিসাইল এবং কদর ব্যবহার করা হয়েছে। পাশাপাশি শত্রুপক্ষের অবস্থানে নিখুঁত ড্রোন হামলাও চালানো হয়। ইয়াস সাদিক আল ওয়াদ নামে কোডনেম দেওয়া এই অভিযানের মাধ্যমে অঞ্চল জুড়ে মার্কিন ও ইসরায়েলি উপস্থিতির বিরুদ্ধে কড়া বার্তা দেওয়া
দেওয়া হয়েছে বলে দাবি তেহরানের। এর আগের ধাপে তেল আবিব, এইলাত এবং আল কোদসের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার কথাও উল্লেখ করা হয়। বিবৃতিতে আরও দাবি করা হয়েছে একটি বোয়িং KC-130 স্ট্র্যাটো ট্যাঙ্কার ভূপাতিত করা হয়েছে, যা একটি ইসরায়েলি যুদ্ধ বিমানকে জ্বালানি দিচ্ছিল। এতে 6 জন ক্রু নিহত হয়েছেন বলে জানানো হয়। একই সঙ্গে মার্কিন সেনাদের উদ্দেশ্যে কঠোর সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে, তারা এলাকা ত্যাগ না করলে যে কোনো স্থানে হামলার মুখে পড়তে হবে। IRGC কর্মকর্তারা বলছেন, এই অভিযানের ফলে পশ্চিম এশিয়ায় শক্তির ভারসাম্য এখন প্রতিরোধ জোটের পক্ষে ঝুঁকছে। ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলে মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশগুলোকে দুর্বল ও বিভক্ত করার কৌশল অনুসরণ করছে। শুক্রবার রাতে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে টেলিফোন আলাপে তিনি বলেন, ওয়াশিংটন ও তেল আবিব আঞ্চলিক শক্তি হিসেবে ইরান, মিশর, তুরস্ক এবং সৌদির শক্তিশালী উপস্থিতি মেনে নিতে চায় না। তিনি দাবি করেন, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক আগ্রাসনের মধ্যেও ইরান আলোচনার পথে ছিল, কিন্তু নতুন হামলার মাধ্যমে প্রমাণ হয়েছে যে ওয়াশিংটন প্রকৃত সমাধান চায় না। পেজেশকিয়ান আরও বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের উদ্দেশ্য শুধু ইরানকে দুর্বল করা নয়, বরং বড় ইসলামিক রাষ্ট্রগুলোর ভেতরে বিভাজন সৃষ্টি করে পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য নষ্ট করা। তিনি অভিযোগ করেন, মার্কিন প্রেসিডেন্টের ইরানকে সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত করার বক্তব্য অত্যন্ত লজ্জাজনক, কারণ বাস্তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সামরিক কমান্ডার, বিজ্ঞানী, সাধারণ নাগরিক এবং স্কুল শিশুরাও নিহত হয়েছে। একই সঙ্গে তিনি মুসলিম দেশগুলোকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ইসলামী বিশ্বের মধ্যে বিভক্তি তৈরির যে কোনো প্রচেষ্টা ব্যর্থ করতে ঐক্যবদ্ধ অবস্থান জরুরি। তিনি আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও ঐক্য জোরদারে প্রতিবেশী দেশগুলোর যে কোনো উদ্যোগকে স্বাগত জানান। এদিকে প্রেসিডেন্ট সিসি সাম্প্রতিক হামলায় নিহত ইরানি নাগরিকদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, মিশর যুদ্ধ, অস্থিরতা ও নিরাপত্তাহীনতার বিরুদ্ধে এবং সব বিরোধ কূটনৈতিকভাবে সমাধান হওয়া উচিত। তিনি সতর্ক করে বলেন, চলমান সংঘাত অব্যাহত থাকলে তা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে। সিসি জানান, যুদ্ধ বন্ধ ও অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে মিশর প্রয়োজনীয় সব ধরনের কূটনৈতিক উদ্যোগ নিতে প্রস্তুত। নাগর্নো কারাবাখ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে 2020 সালের যুদ্ধে বিশ্ব প্রথমবার দেখেছে ড্রোনের বিস্ময়কর সাফল্য। এ যুদ্ধে তুরস্কের তৈরি বাইরাক্তার TB2 ড্রোনের সাহায্যে আজারবাইজান আর্মেনিয়ার আর্মিকে পুরোপুরি বিধ্বস্ত করে দেয়। এর ফলে 30 বছর পর আজারবাইজান আর্মেনিয়ার দখল থেকে উদ্ধার করে নাগর্নো কারাবাখ। এরপর ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে বর্তমানে চলমান ইরান যুদ্ধে বিশ্ব দেখল বাইরাক্তারের চাইতেও 100 গুণ কম দামের শাহেদ 136 নামক ইরানি অতিশয় সস্তা ড্রোনের কাছে অকার্যকর হয়ে গেছে $multi-billion এয়ার ডিফেন্স সিস্টেম। বিশ্বব্যাপী শাহেদ ড্রোন প্রথম আলোচনায় আসে ইউক্রেন যুদ্ধের মাধ্যমে। 2022 সালের সেপ্টেম্বর থেকে রাশিয়া ব্যবহার শুরু করে শাহেদ ড্রোন। প্রকাশিত তথ্য অনুসারে রাশিয়া ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত ইরানের তৈরি 57,000 শাহেদ সিরিজের ড্রোন ব্যবহার করেছে ইউক্রেনের বিরুদ্ধে। তবে বর্তমানে রাশিয়া ইরানের কাছ থেকে প্রযুক্তি সংগ্রহের মাধ্যমে নিজেরাই শাহেদ ড্রোন তৈরি করছে। শাহেদ ড্রোনের রাশিয়ান ভার্সনের নাম জেরা-1, জেরান-2। তবে ইরানের তুলনায় রাশিয়ার শাহেদ ভার্সন অনেক বেশি শক্তিশালী। ইরানের শাহেদ ড্রোন প্রথম প্রকাশ্যে আসে 2021 সালে। ওই বছর জুলাই মাসে ইসরায়েলি মালিকানাধীন তেলবাহী জাহাজ মার্সার স্ট্রিটে হামলা চালায় নতুন এ ড্রোনের সাহায্যে। ওই হামলায় একজন ব্রিটিশ ও একজন রোমানিয়ার নাগরিক নিহত হন। ধারণা করা হয় এর আগে 2019 সালের সেপ্টেম্বরে সৌদি আরবের আবগাইক ও খুরাইস তেল স্থাপনায় হামলাতেও ইরান এই ড্রোন ব্যবহার করে। রাশিয়া 2025 সালের সেপ্টেম্বর মাসে একদিনে সর্বোচ্চ 800 শাহেদ ড্রোনের মাধ্যমে ইউক্রেনে হামলা চালায়। রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে হাজার হাজার শাহেদ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের মিসাইল মজুদ নিঃশেষ করার কৌশল হিসেবে। কারণ এসব শাহেদ ড্রোন আকাশে প্রতিহত করতে ইউক্রেনকে হাজার হাজার পাল্টা মিসাইল ছুটতে হয়েছে আকাশে। তাছাড়া রাশিয়া প্রতিবার কয়েকশো শাহেদ ড্রোনের সঙ্গে অল্প সংখ্যক ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনের বিরুদ্ধে হামলা চালায়। মূলত ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতেই ছাঁক বেঁধে এই হামলা চালানো হয়, যাতে ড্রোনের আড়ালে আরও বিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যে আঘাত করতে পারে সফলভাবে। এছাড়া রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে শাহেদ ড্রোন ব্যবহার করেছে বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো ধ্বংসের লক্ষ্যে। এক্ষেত্রে শাহেদ ড্রোন খুবই কার্যকর প্রমাণিত হয়েছে।
ইরান ও রাশিয়ার মতো একই কৌশল ব্যবহার করছে ইসরায়েল ও বিভিন্ন আরব দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলার ক্ষেত্রে। ইরানের লক্ষ্য শাহেদ ড্রোন হামলা প্রতিহত করার মাধ্যমে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও বিভিন্ন আরব দেশের ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ নিঃশেষ করা। ইরানের লক্ষ্য প্রতিপক্ষের অস্ত্রের মজুদ শেষ করা ও ক্লান্ত করা। একে বলা হয় নিবৃত্তকরণ কৌশল। আর এই কৌশলের ক্ষেত্রে ইরানের তুরুপের তাস শাহেদ 136 ড্রোন। এরপর তারা তাদের মূল ব্যালিস্টিক মিসাইল ব্যবহারের উপর জোর দেবে। ইরান যুদ্ধের প্রথম এক সপ্তাহে 2000 শাহেদ ড্রোন ব্যবহার করেছে। আরবের সমস্ত ঘাঁটিতে ইরানের এই ড্রোন হামলায় শুরুতেই বড় মাত্রায় ধাক্কা খায় যুক্তরাষ্ট্র, যার জন্য তারা প্রস্তুত ছিল না। কারণ যুক্তরাষ্ট্রের বিশ্বাস ছিল হামলার সঙ্গে সঙ্গে ইরান সরকারের পতন ঘটবে এবং দেশটি তাদের দখলে আসবে। কিন্তু আরবে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলার ফলে যুক্তরাষ্ট্র যেমন বেকায়দায় পড়েছে, তেমনি তীব্র চাপের মুখে পড়েছে তার মিত্র এসব দেশগুলোর পক্ষ থেকে। শাহেদ ড্রোন সাধারণত আগে থেকেই ঠিক করে দেয়া জটিল পথ ধরে উঠতে সক্ষম। রাডার ফাঁকি দেওয়ার জন্য এগুলো নিচ দিয়ে উড়ে যায়। এই ড্রোনগুলো দূর থেকে অপারেটরের মাধ্যমেও নিয়ন্ত্রণ করা যায়, যার ফলে একদম শেষ মুহূর্তেও এগুলো দিক পরিবর্তন করতে পারে। শাহেদ 136 ড্রোন 3.5 মিটার দীর্ঘ এবং এর ডানার বিস্তার 2.5 মিটার। এটি প্রতি ঘন্টায় 120 মাইল গতিতে ছুটতে পারে এবং 50 কেজি ওজনের বোমা বহন করতে পারে। ব্যালিস্টিক মিসাইলের তুলনায় এটি দামে খুবই সস্তা এবং তৈরি করাও সহজ। ফোর্বসের প্রতিবেদনে বলা হয়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি, সমন্বিত ও মোতায়েনের জন্য বড় অবকাঠামোর প্রয়োজন হয়। কিন্তু শাহেদ ড্রোন একটি গ্যারেজে সমন্বিত করা যেতে পারে এবং একটি পিকআপ ট্রাকের পেছন থেকে এটি উৎক্ষেপণ করা যায়। ইউক্রেনে পাওয়া রাশিয়ার ছোড়া শাহেদ ড্রোনের বিভিন্ন ধরনের ওয়ারহেড পাওয়া গেছে, যেখানে দেখা যায় কিছু ফেলে দেয়া বা অন্যান্য যুদ্ধাস্ত্র থেকে প্রাপ্ত বর্জ্য থেকে সংগৃহীত জিনিস ব্যবহার করা হয়েছে। শাহেদ ড্রোন একটি আকাশচুম্বী ভবনকে ধসিয়ে দিতে না পারলেও যথেষ্ট ক্ষতি করতে পারে। এর পাল্লা 2000 কিলোমিটার পর্যন্ত। একটি শাহেদ ড্রোন তৈরিতে গড়ে খরচ হয় 20 থেকে 50,000 মার্কিন ডলার। অন্যদিকে একটি সাধারণ ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরিতে 10 লাখ থেকে 1 কোটি ডলার পর্যন্ত ব্যয় হয়। আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি ইন্টারসেপ্টর তৈরিতে খরচ হয় 30 লাখ থেকে 1 কোটি মার্কিন ডলার। সপ্তাহে 1000 ড্রোন তৈরি করার সক্ষমতা রয়েছে ইরানের। তাদের যুদ্ধ কৌশলের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ঝাঁকে ঝাঁকে শাহেদ ড্রোন কোনো লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করা, হামলা ঠেকাতে গিয়ে যে কোনো দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দেয়া। কেননা যত কম সময় এবং খরচে শাহেদ তৈরি করা যায়, ইন্টারসেপ্টর তৈরির সময় ও ব্যয় দুটোই তার তুলনায় অনেক বেশি। ইরান যদি উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে হামলার এই তীব্রতা অব্যাহত রাখে, তাহলে শিগগিরই হামলা ঠেকাতে হিমশিম খাবে মধ্যপ্রাচ্যের দেশগুলো। দ্য টেলিগ্রাফকে এই বিষয়ে ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ ফাবিয়ান হফম্যান বলেছেন, ইরানের হামলা ঠেকাতে প্রচুর ইন্টারসেপ্টর ব্যবহার করছে উপসাগরীয় দেশগুলো। প্রতিরোধের এ ধারা বেশি দিন বজায় রাখা যাবে না। হফম্যানের দাবি, সংযুক্ত আরব আমিরাতের কাছে 1000 খানিক ইন্টারসেপ্টর রয়েছে। কুয়েত ও বাহরাইনের কাছে এ সংখ্যা যথাক্রমে 500 ও 100টি। ইরানের কাছে এখনও 2000-এর বেশি ক্ষেপণাস্ত্র রয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, ইরানের ড্রোন ঠেকাতে গিয়ে উপসাগরীয় দেশগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একেবারে ধসিয়ে দেওয়ার চেষ্টা করবে ইরান। এরপর শুরু হতে পারে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। মার্কিন ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোই ইরানের হামলার লক্ষ্যবস্তু হয়ে ওঠে। ইরানের সমরবিদেরা ধারণা করছেন, এভাবে মিত্রদের যথেষ্ট চাপে রাখলে মার্কিন জোটকে যুদ্ধ চালিয়ে যাওয়া থেকে নিবৃত্ত করা যাবে। তবে ততক্ষণ পর্যন্ত ইরান টিকে থাকতে পারবে কিনা সেটি একটা প্রশ্ন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের খবরে বলা হয়, অত্যাধুনিক মার্কিন প্রযুক্তির আশীর্বাদে উপসাগরীয় দেশগুলো এখন পর্যন্ত ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও কামিকাজে ড্রোনের হামলা থেকে নিজেদের রক্ষা করতে পারছে। তবে হামলার তীব্রতায় কাতার, কুয়েত ও বাহরাইনের অস্ত্রের মজুদে মারাত্মক চাপ পড়েছে। কারণ প্যাট্রিয়ট ও থার্ডের মতো শত কোটি ডলার মূল্যের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি ব্যালিস্টিক বা ড্রোন ঠেকাতে 2-3টি ইন্টারসেপ্টর প্রয়োজন হয়। ইরান এবং রাশিয়ার তৈরি শাহেদ ড্রোন প্রতিহত করার জন্য ইউক্রেন বাধ্য হয়েছে সস্তা দামের পাল্টা ইন্টারসেপ্টর তৈরি করতে। এর নাম শাহেদ হান্টার। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কারণে চাপে পড়েছে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের মজুদ। এমন পরিস্থিতিতে ইউক্রেনের তৈরি ইন্টারসেপ্টর বা শাহেদ হান্টার ড্রোন কিনতে আগ্রহ দেখাচ্ছে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো। এই তথ্য প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
শাহেদ ড্রোন ইতিমধ্যে ইরানের পক্ষ থেকে বড় হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে। বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর ঘাঁটিতে এই ড্রোন হামলার ফলে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। এছাড়া কুয়েতে মার্কিন সেনাবাহিনীর একটি লজিস্টিক ক্যাম্পে এবং সৌদি আরব ও কুয়েতে মার্কিন দূতাবাসে সরাসরি আঘাত এনেছে শাহেদ ড্রোন। বাহরাইনের ঘাঁটিতে এই ড্রোন দিয়ে একাধিকবার হামলা করা হয়েছে। ফোর্বসের খবরে আরও বলা হয়েছে, ইরানের একটি ড্রোন কাতারের AN/FPS 132 প্রারম্ভিক সতর্কতা রাডারে আঘাত এনেছে। এটি $1.1 বিলিয়ন ব্যয়ে নির্মিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ট্র্যাকিং সিস্টেম। এছাড়া ইরানি ড্রোনগুলো মধ্যপ্রাচ্যে সুরক্ষিত নয় এমন তেল ও গ্যাস স্থাপনাগুলোতে আগুন ধরিয়ে দিতে শুরু করেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের শাহেদ ড্রোনের অনুকরণে লুকাস নামের একটি ড্রোন তৈরি করেছে। প্রকাশিত একটি খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ব্যবহার করছে সস্তা দামে সেই লুকাস ড্রোন। এভাবেই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে ইরানের শাহেদ ড্রোন ও পাল্টা শাহেদ ড্রোন ব্যবস্থা। ভবিষ্যতে যে কোনো যুদ্ধে তাই তুরস্কের বিভিন্ন ড্রোনের সঙ্গে অপরিহার্য যুদ্ধাস্ত্র হতে যাচ্ছে ইরানের শাহেদ নামক আত্মঘাতী বা কামিকাজে ড্রোন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।